স্কুলের এক বান্ধবীর বিয়েতে যাচ্ছিল। একেবারে সাধারণ এক নারীর মতো, না কোনো সরকারি গাড়ি, না কোনো নিরাপত্তা। একজন সাধারণ মেয়ের মতো স্কুটিতে করে শহরের কাছাকাছি পৌঁছতেই সামনে পুলিশ চৌকি দেখা গেল। ৩-৪ জন পুলিশ সদস্য চৌকির বাইরে রাস্তায় দাঁড়িয়েছিল এবং মাঝখানে দাঁড়িয়েছিল দারোগা সঞ্জয় কুমার ইউনিফর্মে। সামনে আসতেই সে এসডিএম নীলাম বর্মাকে হাতে লাঠি দেখিয়ে থামার ইশারা করল। নীলাম বর্মা স্কুটিটি রাস্তার থেকে নিচে নামিয়ে সাইডে রেখে দিল। দারোগা কঠোর কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ? দারোগা প্রশ্ন করল। নীলাম বর্মা বলল, বান্ধবীর বিয়ে, সেদিকেই যাচ্ছি। তিনি খুব ধীর স্বরে উত্তর দিলেন। দারোগা সঞ্জয় কুমার উপরে থেকে নিচে পর্যন্ত তাকালেন। নীলাম বর্মা ২৭ বছরের এক সুন্দরী নারী ছিলেন। এরপর সে হেসে বলল, আচ্ছা, দাওয়াত খেতে যাচ্ছ, কিন্তু হেলমেট তোমার চাচি পরবে, কেন পরনি? আর এই স্কুটিও খুব জোরে চালাচ্ছিলে, চালান কেটেই ছাড়ব। দারোগা সঞ্জয় কুমার চালান বই বের করতে করতে বলল। নীলাম বুঝতে পারলেন এর ইচ্ছা ভালো না, এটা একটা অজুহাত। তিনি বললেন, স্যার, আমি কোনো নিয়ম ভাঙিনি। ও ম্যাডাম জি, আমাদের আইন শেখাতে এসেছ? সে পাশের এক কনস্টেবলের দিকে তাকালো, তারপর নীলমের দিকে বলল, একে শিখিয়ে দিতে হবে। হঠাৎ দারোগা নীলমের গালে জোরে একটা চড় মারল। অনেক প্রশ্ন করছ, পুলিশ কিছু বললে শুনে নেওয়া উচিত। নীলাম এক মুহূর্তের জন্য চমকে উঠলেন, কিন্তু নিজেকে সামলে নিলেন। তার চোখের রাগ সাফ দেখা যাচ্ছিল। চৌকির ইনচার্জ দারোগা হেসে বলল, এখনও অহংকার রয়ে গেছে। তোর মতো অনেককে সোজা করেছি, তোরও শিক্ষা দিতে হবে। এক কনস্টেবল এগিয়ে এসে বলল, স্যার, থানায় নিয়ে যাই, সেখানে আরাম করে সেবা করব, তখন বুঝবে পুলিশ কাকে বলে। একজন কনস্টেবল নীলমের হাত ধরে টান দিল, বলল, চল গাড়িতে হট। নীলাম হাত ছাড়িয়ে বলল, হাত লাগানোর চেষ্টা করো না, না হলে ফল ভালো হবে না। দারোগার রাগ চড়ে গেল। সে বলল, এর অহংকার দেখো। এক কনস্টেবল এগিয়ে এসে নীলম বর্মার চুল টেনে ধরল আর জোর করে টানতে লাগল। নীলাম ব্যথায় কোঁকড়ে উঠলেন, কিন্তু এখনও নিজের পরিচয় দেননি। তিনি দেখতে চাইছিলেন এরা কতটা নিচে নামতে পারে। এমন সময় এক পুলিশ স্কুটিতে লাঠি মেরে বলল, বড়ই ভদ্র সাজছিস, এখন তোকে খেলনার মতো খেলব। নীলাম এখন ভালোভাবে বুঝে গেছেন এই লোকগুলো তার সাথে কি করতে চায়। দারোগার চোখে রাগ ছিল। সে চিৎকার করে বলল, অনেক দেখেছিল অহংকারী মেয়েদের, আজ ঠিক শিক্ষা দেব। নিয়ে চল থানায়, সেখানেই ভাবব এর চিকিৎসা কি হবে। দারোগা হেসে বলল, ও, এখন মুখও চালাচ্ছে, চলো থানায়, দেখব কত বড় মুখ আছে তোর। থানায় ঢুকতেই দারোগা চিৎকার করল, এই কোথায় সবাই, চা পানি আনো, আজ স্পেশাল মাল এসেছে। নীলাম বর্মা এখনও চুপচাপ থানার দেওয়ালগুলোর দিকে তাকিয়েছিলেন। তিনি দেখছিলেন কিভাবে এরা নিরপরাধের সাথে ব্যবহার করে। এক পুলিশ সঞ্জয় কুমারের কানে কানে বলল, কি কেস স্যার? দারোগা হেসে বলল, আর কিছু না রে, যে মন চায় কেস বসিয়ে দে, চুরি ছিনতায় যা খুশি, আমরা এখানে প্রমাণ মাগি না, বানাই। কিছুক্ষণ পরে পুলিশ এসে নীলমের কাঁধে জোরে হাত দিল, কিন্তু তার মুখে কোনো ভয় ছিল না। দারোগা হাত তুলতেই হঠাৎ দরজার থেকে এক গম্ভীর আওয়াজ এলো, থেমে যাও। সবাই ফিরে তাকালো। দরজায় দাগিয়ে এসএইচও সুরেন্দ্র সিং, যার একটা অন্য রকম ইমেজ ছিল। সে ভেতরে তাকিয়ে নীলমের অবস্থা দেখে চোখ কোঁচকাল। জিজ্ঞেস করল, এটা কি হচ্ছে? সঞ্জয় হেসে বলল, কিছু না স্যার, রাস্তাঘাটের এক মেয়ে বেশি চালাকির চেষ্টা করছিল, শিক্ষা দিচ্ছি। নীলম দেখে বুঝল সে সাধারণ মেয়ে নয়। জিজ্ঞেস করল, এর অপরাধ কি? সঞ্জয় একটু গুলিয়ে গেল, বলল, স্যার, চেকিংয়ে বোর ব্যবহার করেছে। সুরেন্দ্রের সন্দেহ হলো। সে নীলমকে জিজ্ঞেস করল, তোমার নাম কি? নীলম চুপ রইল। সঞ্জয় হেসে বলল, স্যার, এটা তো নিজের নামও বলছে না। সুরেন্দ্র এখন পুরোপুরি সজাগ হয়ে উঠেছিল। সে সিপাহীকে আদেশ দিল, ওকে একা একটি কুঠুরিতে রাখো। সঞ্জয় অবাক হয়ে গেল। কিন্তু স্যার, সুরেন্দ্র কঠোরভাবে বলল, আমি সেখানেই তার সঙ্গে থাকব। তার আদেশে নীলমকে আরেকটি কুঠুরিতে রাখা হলো, যেটা আগের থেকেও বেশি দুর্গন্ধযুক্ত এবং অন্ধকার ছিল। নীলম চারদিকে নজর দিল। এক কোণায় একটি ভাঙা টেবিল পড়েছিল আর পাশে একটি মরিচা ধরা লোহার রড। এখন সেই নোংরা ব্যবস্থার আসল চেহারা আরও কাছ থেকে দেখছিল। প্রতিটি মুহূর্তে তার চোখ বুঝতে পারছিল আইন শুধুমাত্র ফাইলেই সীমাবদ্ধ। ঠিক তখনই এক সিপাহী দৌড়ে এসে বলল, স্যার, বাইরে একটা বড় গাড়ি দাঁড়িয়ে আছে।
সঞ্জয় কুমার ভয়ে চমকে উঠে জিজ্ঞেস করল, গাড়িটা কার? সিপাহী ঘামতে ঘামতে বলল, স্যার, গাড়িটা সরকারি। সে তাড়াতাড়ি বাইরে গেল, আর গাড়ির ভিতরে উকি দিতেই তার চোখ কপালে উঠল। সে হড়বড় করে ফিরে এসে ধীরে বলল, স্যার। সঞ্জয় কুমার রেগে বলল, কি হয়েছে? কে আছে? সিপাহী কাঁপতে কাঁপতে বলল, স্যার, ডিএম সাহেব এসেছেন। সঞ্জয় কুমারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এসএইচও সুরেন্দ্র সিংও সতর্ক হয়ে গেল, কারণ বিষয়টা এখন ওপর মহলে পৌঁছে গেছে। ডিএম সাহেব থানায় পা রাখলেন, তার চোখে স্পষ্ট রাগ। তিনি সঞ্জয় কুমারের দিকে তাকিয়ে কঠোর স্বরে বললেন, দরোগা সঞ্জয় কুমার, এখানে কি নাটক চলছে? সঞ্জয় ভয়ে বলল, কিছু না স্যার, ছোট একটা কেস। ডিএম ফাইল তুলে মনোযোগ দিয়ে পড়লেন, তার কপালে ভাঁজ পড়ে গেল। তারপর কুঠুরিতে উকি দিয়ে বললেন, এটা কে? স্যার, এই মহিলার বিরুদ্ধে 420 ঠকবাজির মামলা আছে। ডিএম সাহেব জিজ্ঞেস করলেন, তোমার কাছে কোনো প্রমাণ আছে? তিনি আবার জোর দিয়ে বললেন, প্রমাণ আছে। সঞ্জয় এখন পুরোপুরি ফেসে গেছিল। ডিএম মহিলাকে সোজা প্রশ্ন করলেন, তোমার নাম কি? প্রথমবার নীলাম বুদ্ধিমত্তির হাসি দিয়ে বলল, এসডিএম নীলাম বর্মা। পুরো থানায় নিস্তব্ধতা নেমে গেল। সবার মুখ কালো হয়ে গেল। সঞ্জয় কুমারের তো হাত পা কাঁপতে লাগলো। বাকি সিপাহীরাও হকচকিয়ে দাঁড়িয়ে পড়ল। সঞ্জয়ের যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেল। যাকে সে প্রতারক ভেবেছিল, সেই মহিলা নিজে এসডিএম নীলাম বর্মা, যাকে রাস্তায় টেংলে হিঁচড়ে মারা হয়েছিল। যখন এই খবর ছড়িয়ে পড়ল, গোটা থানায় আলোড়ন পড়ে গেল। ডিএম সাহেব কড়া চোখে সঞ্জয়ের দিকে তাকিয়ে বললেন, সঞ্জয় কুমার, তোমার এত সাহস কি করে হয়? একজন সিনিয়র অফিসারের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ। সঞ্জয় কিছু বলার চেষ্টা করছিল, তখনই এসএইচও সুরেন্দ্র সিং চিৎকার করে বলল, স্যার, আমি তো আগেই বলেছিলাম কিছু গোলমাল আছে। এখন সঞ্জয় পুরোপুরি একা পড়ে গেছিল। তখনই নীলম বর্মা শান্ত কিন্তু কঠিন কণ্ঠে প্রথমবার সরাসরি রায় দিলেন, সঞ্জয় কুমার, তুমি এখন চাকরি থেকে বরখাস্ত, তোমার বিরুদ্ধে মামলা চলবে। এ কথা শুনেই সঞ্জয়ের শ্বাস যেন আটকে এলো। বাকি পুলিশরা মুখ ফিরিয়ে নিল। সুরেন্দ্র সিং সঙ্গে সঙ্গেই বলল, হাবিলদার সাহেব, ওকে ধরে লকআপে নাও। কিন্তু তখনই সঞ্জয় কুমার তার পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বের করল এবং হাসতে হাসতে বলল, রকুন ম্যাডাম, এটা আগে দেখে নিন, তারপর যা করার করুন। সে কাগজটা দেখালো। ডিএম ও নীলম বর্মা দুজনেই তৎক্ষণাৎ ওর দিকে তাকালেন। সঞ্জয় বলল, এই দেখুন আমার ট্রান্সফারের অর্ডার। 3 দিন আগেই আমার বদলি হয়েছে। এখন আপনি যত রেগে যান, আমাকে চাকরি থেকে বের করতে পারবেন না। পুরো থানায় আবার স্তব্ধতা। নীলম সেই কাগজটা হাতে নিয়ে পড়লেন। ডিএম চোখ কুচকে সুরেন্দ্র সিংয়ের দিকে বললেন, যাও, খোঁজ নিয়ে দেখো এটা আসল না শুধু দেখানোর। সুরেন্দ্র কম্পিউটারের রেকর্ড দেখে মাথা তুলে বলল, স্যার, এটা আসল, কিন্তু এই লোক এখনও চার্জ হস্তান্তর করেনি, মানে এখনও অফিসিয়ালি এখানকার ইনচার্জ। নীলম চোখে চোখ রেখে বলল, এখন তোর ঠিকানা হবে ওই লকআপ যেখানে তুই অন্যদের দিতিস। সিপাহীরা এগিয়ে এলো ধরতে নিতে। তখন আবার সঞ্জয় চাল চালল। সে বলল, রুকুন ম্যাডাম, আমি একা না। আপনি কি মনে করেন শুধু আমি দোষী? সে থানার অন্য অফিসারদের দিকে ইঙ্গিত করে বলল, এরা সবাই আমার সঙ্গে যুক্ত, ওপর অবধি সবাই জড়িত। কিছু অফিসারের মুখ ফ্যাকাশে হয়ে গেল। এসএইচও সুরেন্দ্র সিং সব বুঝে একে একে সবার দিকে কড়া চোখে তাকাতে লাগল। নীলম বর্মা ডিএমের দিকে তাকিয়ে বললেন, এখন পুরো থানায় পরিষ্কার করতে হবে, কেউ বাঁচবে না। ডিএম বললেন, আপনার হুকুম ম্যাম, এখন একে একে সবাইকে ধরতে হবে। এই কথা শুনে যেন থানায় বাজ পড়ল। থানার বাইরে কিছু সাংবাদিক চুপচাপ দাঁড়িয়েছিল, যাদের সন্দেহ ছিল কিছু বড় কিছু ঘটছে। এই খবর পেতেই তারা সব দিকে খবর ছড়িয়ে দিল। তখনই একটি লম্বা কালো কাঁচের চকচকে গাড়ি এসে দাঁড়ালো। দরজা খুলে নিজে এসএসপি সাহেব নামলেন। চারপাশে তাকালেন, সব অফিসার চুপ। এসএসডিএম নীলম বর্মা সোজা এসএসপির চোখে চোখ রেখে বললেন, আপনি কি ভাবছেন আপনি বাঁচবেন? সুরেন্দ্র সিং সঙ্গে সঙ্গেই ফাইল বার করে দিলেন। এই ফাইলে এসএসপি সাহেবের সমস্ত দুর্নীতির প্রমাণ ছিল। নীলম ফাইলটা তার সামনে ধরলেন। দেখুন, এখানে আপনার সব কীর্তি লেখা আছে। এসএসপির কপাল থেকে ঘাম গড়িয়ে পড়ল। ডিএম উচ্চস্বরে বললেন, ওকে ধরো, এক্ষুনি গ্রেফতার করো। পুরো থানায় শোরগোল পড়ে গেল। এত বড় অফিসারকে কেউ আগে এভাবে প্রকাশ্যে চ্যালেঞ্জ করেনি। এসএসপির গ্রেফতারের পর পুরো জেলায় ঝড় উঠল। বিষয়টি মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে গেল। সেখান থেকে নির্দেশ এলো, যত বড় অফিসারই হোক, যারা দুর্নীতিতে জড়িত তাদের সবাইকে ধরো। মাত্র 2 দিনে 40 জনেরও বেশি পুলিশ অফিসার, 10 জনেরও বেশি উচ্চপদস্থ অফিসার আর কিছু নেতাকে গ্রেফতার করা হলো।
পুরো ফরিদপুর জেলার হাওয়া বদলে গেল। এখন সব জায়গায় একটাই নাম, এসডিএম নীলম বর্মা। তার সততা ও সাহস পুরো পচা সিস্টেমটাকে কাঁপিয়ে দিয়েছিল। এখন প্রশাসনের নতুন গতি, নতুন চিন্তাধারা এবং সবচেয়ে বড় ভয়। কেউ আর নিজেকে নিরাপদ ভাবতে পারবে না। নীলম বর্মার কাজ শেষ। তিনি দেখিয়ে দিলেন, যদি মনের ইচ্ছে ও উদ্দেশ্য পরিষ্কার হয় তাহলে গোটা দেশকেও বদলানো যায়। তো বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন। ধন্যবাদ।